বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্র্যাজুয়েটের যে সমস্ত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা আইডিসি এবং সিবিএ এর মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স অর স্টাডিজকে চুজ করেছো, তাদের জন্য আজকের এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এক্সাম নোটিফিকেশনস ফার্স্ট সেমিস্টারের অলরেডি আউট হয়ে গিয়েছে। এইসিসি 1 5 জুলাই, আইডিসি এক্সাম 6 জুলাই এবং সিভিএর এক্সাম 8 জুলাই হতে চলেছে। তো এনভায়রনমেন্টাল সায়েন্স অর স্টাডিজ যারা চুজ করেছো তাদের জন্য আমি ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন নিয়ে চলেছি, যেটা কিনা আগামী 5 6 8 যে সমস্ত স্টুডেন্টরা আইডিসি সিভিএ এইসিসি প্রত্যেকের জন্য বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই দেখে নেব, প্রথম কোশ্চেনটি হলো গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা কি বোঝাই, বা গ্রিন হাউস এফেক্ট রেফার্স টু কুলিং অফ দ্য আর্থ, ট্র্যাপিং অফ ইউভি রেজ, ওয়ার্মিং অফ আর্থ, নাকি কাল্টিভেশন অফ প্ল্যান্টস। দেখো, গ্রিন হাউস এফেক্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ওয়ার্মিং অফ আর্থ, মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বা তাপমাত্রা বৃদ্ধি, যেটাকে আমরা গ্রিন হাউস এফেক্ট বলে থাকি। সুতরাং এখানে অপশন সিটা হলো সঠিক উত্তর। সেকেন্ড কোয়েশ্চেন দিয়েছে, দেখো, গ্লোবাল ওয়ার্মিং উইল কজ দ্য ফলোয়িং প্রবলেমস। গ্লোবাল ওয়ার্মিং নিম্নলিখিত কোন সমস্যাগুলি তৈরি করবে? মেল্টিং অফ গ্লেশিয়ার্স, হিমবাহ গলে যাচ্ছে, রেইজিং অফ ওশিয়ান লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, সিঙ্কিং অফ আইল্যান্ড, দ্বীপ ডুবে যাচ্ছে, নাকি ওপরের সবকটি। যদি তোমরা দেখো তাহলে হবে যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের উপরের এই তিনটি এ বি সি, হিমবাহ গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বা দ্বীপ ডুবে যাচ্ছে, এই সমস্ত অসুবিধাগুলো দেখা যাচ্ছে। সুতরাং সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের সবকটি সঠিক অ্যান্সার। জিম কর্বেট ন্যাশনাল পার্ক ওয়াজ এস্টাবলিশড ইন, জিম কর্বেট ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয় উত্তরপ্রদেশে, তামিলনাড়ু, গুজরাট, উত্তরাখণ্ডে। মানে কোথায় রয়েছে জিম কর্বেট, এই কোশ্চেনটা এরকমই বলতে চাইছে, জিম কর্বেট ন্যাশনাল পার্কটা কোথায় রয়েছে, উত্তরাখণ্ডে, তামিলনাড়ু, গুজরাট, নাকি উত্তরপ্রদেশ। সঠিক উত্তরটি হলো উত্তরাখণ্ড। তো এই ন্যাশনাল পার্ক বা জিম কর্বেট ন্যাশনাল পার্ক সম্বন্ধে আরো কয়েকটা ইনফরমেশন তোমরা নোট ডাউন করে নাও। যে অনেক সময় কোশ্চেন আসে জিম কর্বেট ন্যাশনাল পার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়, সেই সালটা হলো 1936। খাতায় এক্ষুনি নোট ডাউন করে নাও 1936 খ্রিস্টাব্দে জিম কর্বেট ন্যাশনাল পার্ক বা জিম কর্বেট ন্যাশনাল পার্কটি প্রতিষ্ঠিত হয়ে থাকে ডিউরিং দ্য ব্রিটিশ রাজ, এবং যেটা কিনা তার প্রথমে নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক। যদি এখান থেকে দেখো দু তিনটে কোশ্চেন তোমরা নোট ডাউন করে নাও, কারণ হচ্ছে ইনফরমেশন নোট ডাউন করে নাও যেগুলো বিভিন্ন ভাবে আসতে পারে। যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক কত সালে কোথায় রয়েছে? 1936 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডে জিম কর্বেট ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়। এই আবার হচ্ছে যে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রথম ন্যাশনাল পার্ক কোনটি যদি কোশ্চেন করে, তাহলে অ্যান্সার হবে হেইলি ন্যাশনাল পার্ক অর জিম কর্বেট ন্যাশনাল পার্ক। আবার অন্যভাবে কোশ্চেনটা আসতে পারে যে জিম কর্বেট ন্যাশনাল পার্কের প্রথমে কি নাম ছিল, সেটাও অ্যান্সার হবে হেইলি ন্যাশনাল পার্ক। বায়োগ্যাস ইজ আদারওয়াইজ কল্ড অ্যাজ, বায়োগ্যাসকে অন্যথায় বলা হয়ে থাকে ভার্মি গ্যাস, মিথেন, গোবর গ্যাস, নাকি গোবল গ্যাস, গোবল গ্যাস বা গ্লোবাল গ্যাস। সঠিক উত্তরটি হলো মিথেন। অ্যাকচুয়ালি আসলে এই মিথেন না হয়ে এখানে অপশনটা থাকা উচিত ছিল বায়োমিথেন। বায়োগ্যাসকে আমরা বায়োমিথেন বলা হয়ে থাকে। এছাড়াও বায়োমিথেন ছাড়াও এই গ্যাসকে বা বায়োগ্যাসকে মার্স গ্যাস, সিওয়ার গ্যাস, কম্পোস্ট গ্যাস বা সোয়াম্প গ্যাস বলা হয়ে থাকে ইউএসএ তে, ইউনাইটেড স্টেটসে। তো এখান থেকে তোমরা আরো একটা কোশ্চেন্স বা ইনফরমেশন নোট ডাউন করে নাও যে বার্মি গ্যাসের বায়োগ্যাসের অন্য নামগুলি কি কি।
মার্স গ্যাস, সিওয়ার গ্যাস, কম্পোস্ট গ্যাস, সোয়াম্প গ্যাস, কিন্তু এই নামগুলো ইউএসএ তে বলা হয়ে থাকে। আর এমনিতে বায়োগ্যাসের যে মোস্ট কমন যে নামটা সেটা হচ্ছে বায়োমিথেন। ওকে, এবার অন্যভাবে আসতে পারে যে বায়োগ্যাসটা তোমাদের রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল। যেহেতু বায়োগ্যাসকে আমরা বারবার রিনিউ করতে পারি তাই এটা রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, যেটা কিনা অর্গানিক ম্যাটারকে ব্রেক ডাউন করে তৈরি করা হয়ে থাকে। তাহলে এখান থেকে দু তিনটে ইনফরমেশন তোমরা নোট ডাউন করে নাও। বায়োগ্যাসকে খুব সাধারণভাবে বায়োমিথেন বলা হয়ে থাকে। ইউনাইটেড স্টেটসে বায়োগ্যাসকে মার্স গ্যাস, সিওয়ার গ্যাস, কম্পোস্ট গ্যাস, সোয়াম্প গ্যাস বলা হয়ে থাকে। বায়োগ্যাস হলো একটা রিনিউয়েবল, এখানে কোশ্চেন আসতে পারে রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল, তো তোমরা সহজে অ্যান্সার দিতে পারবে যদি তোমরা এক্সপ্লেনেশনস বা নোটগুলো ছোট ছোট করে নোট ডাউন করে রাখো যে বায়োগ্যাস হলো রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, যেটা কিনা অর্গানিক ম্যাটার ব্রেকডাউন করে তৈরি করা হয়ে থাকে। The fossil fuel is extracted by the technique called জীবাশ্ম জ্বালানি নিম্নলিখিত কোন নামক কৌশলটি দ্বারা নিষ্কাশন করা হয়? হাইড্রো এনার্জি, হাইড্রোলিক ফ্র্যাকচারিং, হাইড্রোলিক ফ্র্যাকশনস, হাইপো ড্রিলিং ফ্র্যাকশন। সঠিক উত্তরটি হলো হাইড্রোলিক ফ্র্যাকচারিং, যেটা অপশন বি, এটা হলো সঠিক উত্তর। ফসিল ফুয়েলকে আমরা এক্সট্রাক্ট করতে পারি আরো বিভিন্ন প্রসেস দ্বারা, বা ফসিল ফুয়েলস আর বিউরিড আন্ডারগ্রাউন্ড মেনি ডিফারেন্ট টেকনিক্স, যেমন হচ্ছে সারফেস মাইনিং, আন্ডারগ্রাউন্ড মাইনিং, ভার্টিক্যাল ড্রিলিং, হরাইজন্টাল ড্রিলিং এবং তার সাথে হাইড্রোলিক ফ্র্যাকচারিং। তাহলে এই চারটে অপশন সেকেন্ড রয়েছে তোমাদের এক্সামে, এই যেখানে নোটসে লেখা আছে এগুলোর মধ্যে আরো কোনো একটা অপশন থাকতে পারে, হাইড্রোলিক ফ্র্যাকচারিং এর জায়গায় ভার্টিক্যাল ড্রিলিং থাকতে পারে, সারফেস মাইনিং থাকতে পারে, আন্ডারগ্রাউন্ড মাইনিং থাকতে পারে, হরাইজন্টাল ড্রিলিংও থাকতে পারে। সুতরাং এই প্রত্যেকটা নামই তোমরা মুখস্থ রাখবে যেগুলো কিনা ফসিল ফুয়েল এই বিভিন্ন টেকনিক্স গুলো দ্বারা এক্সট্রাক্ট করা হয়ে থাকে। কি কি টেকনিক্স দ্বারা এক্সট্রাক্ট করা হয়ে থাকে? সারফেস মাইনিং, আন্ডারগ্রাউন্ড মাইনিং, ভার্টিক্যাল ড্রিলিং, হরাইজন্টাল ড্রিলিং অ্যান্ড হাইড্রোলিক ফ্র্যাকচারিং। তাহলে আজকের এই ক্লাসটা তোমাদেরকে এই পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট লাস্ট মিনিট সাজেশনস হিসেবে তোমাদেরকে দিলাম। আশা করব তোমাদের আগামী এইসিসি, আইডিসি এবং সিভিএ যে সমস্ত স্টুডেন্টসরা এই তিনটের মধ্যে একটাতেও পড়ছো প্রত্যেকের জন্য, বোথ ইংলিশ এবং বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য, ভার্সেন্সের স্টুডেন্টসদের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রত্যেক ভিডিওটা দেখে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন্স তোমরা নোট ডাউন করে নাও। যারা ইংলিশ মিডিয়ামে রয়েছে তারা ইংলিশে লেখো, যারা বেঙ্গলি মিডিয়ামসে রয়েছে তারা বেঙ্গলি মিডিয়ামে বা বেঙ্গলি ভার্সেন্সের কোশ্চেন্স গুলো নোট ডাউন করে নাও। যদি কোন রকম কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ আগামী ক্লাসে তোমরা একটা আমাকে কোশ্চেন করেছিলে যে ক্লাসটা আইডিসি না সিভিএ, যদি তোমরা আইডিসি বা সিভি এর সিলেবাস দেখো তাহলে দেখতে পারবে যে বেশ কিছু কমন টপিক আইডিসি এবং সিভি এর মধ্যে রয়েছে। সুতরাং আর এইসিসি যারা স্টুডেন্টস তাদেরও কিছু কমন টপিক রয়েছে। তো আমি একটা কমন ক্লাস নিচ্ছি প্রত্যেকের জন্য যাতে ক্লাসটা সুবিধে হয়, প্রত্যেকেই যাতে আমার ক্লাসটা বোথ বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনসের স্টুডেন্টসরা ফলো করতে পারো। তাহলে আজকের মতো এখানে থাক। আবারও আমি কিন্তু বেশ কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে পরীক্ষার আগে পর্যন্ত তোমাদের সাথে চলে আসবো। থ্যাংক ইউ সো মাচ। যদি কোন রকম কোনো কোয়ারিজ থাকে তাহলে academy.geet90@gmail.com বা আমাকে মেল করতে পারো বা নিচে কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারো। Again, thank you so much.